সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, যেখান থেকে আমাদের সাথে আছেন সকলকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমরা শুরু করছি উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠান উন্নয়ন ধারা। উন্নয়ন ধারা অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি এসকেএস ফাউন্ডেশনের যে ক্ষুদ্র ঋণ কর্মসূচি রয়েছে, এই কর্মসূচির মাধ্যমে পাড়া মহল্লায় প্রতিষ্ঠিত যে সমিতিগুলো রয়েছে সেই সমিতির সদস্যরা কতটুকু উন্নয়ন করলেন, কতটুকু তাদের জীবনের পরিবর্তন করলেন সেসব বিষয় নিয়ে। এবং এই অনুষ্ঠানের আলোচনার মধ্যে থাকেন দুজন মানুষ। একজন থাকেন এই সমিতির যেগুলো থাকে তাদের যে শাখা থাকে, শাখা ম্যানেজার, এবং সেই সঙ্গে সমিতির একজন সদস্য। আমাদের সঙ্গে আজকে রয়েছেন জুমারবাড়ি সাব ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম, যেটি অবস্থিত শাখাটায়, এবং এই সমিতিতে এই শাখার অন্তর্গত একটি সমিতি রয়েছে, সেটি হচ্ছে আলো মহিলা সমিতি, সেটিও শাখাটায় অবস্থিত। তার একজন সদস্য রয়েছেন আমাদের সঙ্গে মোহাম্মদ আব্দুর রৌফ খন্দকার। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আর বন্ধুরা, জানিয়ে রাখছে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ক্ষুদ্র ঋণ কর্মসূচি এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায়। আমরা শুরুতেই একটু আমাদের সঙ্গে শাখা ব্যবস্থাপক আছেন, তার কাছে আমরা যাব। সিরাজুল ভাই, আমরা যদি একটু জানতে চাই, আপনি অনেকদিন থেকে হয়তো এসকেএস ফাউন্ডেশনের এই ক্ষুদ্র ঋণ শাখায় আছেন, আপনি কি মনে করেন যে এই ক্ষুদ্র ঋণ যে বর্তমান মানুষের, বিশেষ করে দরিদ্র মানুষদের উন্নয়নের জন্য সহযোগিতায় আসছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ এপিএম সারাবালা রেডিও এসকেএস ফাউন্ডেশনকে আজকে আমাকে কথা বলার দেওয়ার জন্য। আমি মনে করি যে এসকেএস ফাউন্ডেশনের ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে সাধারণ জনগণ সব দিক থেকে স্বচ্ছতার দিকে এগিয়ে যাচ্ছে এবং সবারই উন্নয়নের ধারা অব্যাহত আছে। আমি সেই ক্ষেত্রে কিছু উন্নয়নের ধারার উদাহরণ দিতে পারি। আমাদের যারা জেলে পরিবার আছে, সে জেলে পরিবার একসময় তাদের বাড়ির আশেপাশে কারো কাছে 10টি টাকা হলেও ধার পাইতো না, হয়তো বা থেকেও দিত না, কিবা কেউ দাদন ব্যবসার উচ্চ মূল্য দিতে হতো, এবং সে কোনো কারণেই তার জীবনের যে পরিবর্তন ঘটাবে সেটা কিন্তু পাইতো না। এসকেএস ফাউন্ডেশন সেই হতদরিদ্রদের পাশে গিয়ে, তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সদস্যর অন্তর্ভুক্ত করে তাদের জীবনমাত্রার উন্নয়ন ঘটেছে। এবং এসকেএস ফাউন্ডেশন কৃষি, মৎস্য এবং দর্জি প্রশিক্ষণের, সেলাই প্রশিক্ষণের মাধ্যমে, গবাদি পশুর মাধ্যমে অনেক নারীকে স্বাবলম্বী করেছে। আমি আশা করি এবং বিশ্বাস করি এসকেএস ফাউন্ডেশনের সকল সদস্যই আজ উন্নয়ন ধারা অব্যাহত রয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা আরও কিছু শুনবো আপনার কাছে পরবর্তী সময়ে। আমরা এবারে যাচ্ছি আব্দুর রৌফ খন্দকার, আপনার কাছে আমরা একটু জানতে চাই, আপনি এই যে এসকেএসের সঙ্গে যুক্ত আছেন, কত বছর থেকে আপনি যুক্ত আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রায় 10-11 বছর যুক্ত হয়েছি। 10-11 বছর থেকে আপনি এই শাখায় যুক্ত আছেন, আপনি সমিতির মধ্যে আছেন। তা আমি যদি একটু জানতে চাই আপনার কাছে, যে আপনি মূলত এই এসকেএস ফাউন্ডেশনে ক্ষুদ্র ঋণ শাখায় মানে কেন যুক্ত হলেন, যুক্ত হওয়ার কারণটা একটু যদি বলেন আমাদেরকে। আমি যুক্ত হওয়ার কারণ হচ্ছে আমার এক সময় খুব দুর্দিন ছিল, আচ্ছা, বা কিছু টাকা পয়সা ছিল, কিছু করে উঠতে পারতেছি না, কিছু মানে একটা আবাদি জমিন বা যে কোনো ফসল করতে অনেক টাকার দরকার, সেখানে আমার ব্যালেন্সের সাথে ওখানে খাপ খাচ্ছে না। তখন হয়তো দেখা যাচ্ছে মানুষের কাছে ঋণ চাওয়া লাগে, ঘোরা লাগে, মানুষের কাছে যা ছোট হওয়া লাগে, দেখা যাচ্ছে 10 দিন 15 দিন 1 মাস ঘুরেও টাকা পাচ্ছি না। আচ্ছা, তখন আমার কাছে এসকেএস ফাউন্ডেশন থেকে আমি যোগাযোগ করি, বা আমার বাড়ির পাশেই আপনার সমিতি ছিল, সেখানে আমি ম্যানেজারের সাথে কথা বলি। আচ্ছা, মোহাম্মদ সিরাজুল রহমান আমার চাচা করে বলি আমি, ওনার সাথে আমার হঠাৎ করে দেখা হলো। তখন বললাম যে চাচা, এই ঘটনা, আমি তো আবার সবাই অনেক কিছু সময় সম্মত আমাদের, কিন্তু আমার তো টাকা পয়সা সমস্যার মধ্যে পড়ে গেলাম, কোথাও পাচ্ছি না, বাবা আমার একটা লোনের ব্যবস্থা করে দাও। তখন বললো যে আচ্ছা ঠিক আছে বাবা, আমার বাড়ির পরিবেশ বা আমার আশেপাশে জিজ্ঞেস করলো আমি কী ধরনের, সব কিছু অবকাঠামো বলে, তখন বললো আচ্ছা ঠিক আছে বাবা, তোমার লোন দেওয়া হবে, তুমি আমাদের অফিসে একদিন যোগাযোগ করো। তারপর যোগাযোগ করার পর আমাকে টাকা দিয়ে। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পেলাম যে আপনার একটা আর্থিক সংকটে ছিলেন, সহযোগিতা হয়েছে, একটা কিছু করবেন কি এটা আসলে ভেবে পাচ্ছিলেন না, তো এই জন্য সহযোগিতা নিয়েছেন। জি জি। তো আমরা এই যে এতদিন থেকে আছেন, মোটামুটি প্রায় 10-11 বছর থেকে, প্রত্যেক বছরই তো টাকা তুলছেন না?
হ্যাঁ এবং প্রত্যেক শোধ করছেন। বছরই তুলছি, কিন্তু আগে কম তুলছি, আচ্ছা, এখন একটু মানে দরকার যতটুকু ছিল ততটুকুই তোলা হচ্ছে। হ্যাঁ, এটি তো অবশ্যই করতে হবে। আমার দরকার হচ্ছে 10 টাকা, আমি তো 100 আমি টাকা যেটা নিয়ে চালাতে পারবো ঠিক সেটাই আমি নেই, অবশ্যই। মানে তারও অতিবাহিত করি না, হ্যাঁ। যাতে আমার সাথে কোনো সম্পর্ক যেন বিনষ্ট না হয়। বিনষ্ট না হয়। তো যাই হোক, আপনি এখন কি মনে করেন আপনার আগের থেকে এখন মানে উন্নয়ন হয়েছে, ভালো কিছু হয়ে গেছে? আমার আগের থেকে বর্তমান ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি, ভালো আছেন, আর এখান থেকে লোন নিয়ে আমি খুব মোটামুটি খুব শান্তিতে আছি। শান্তিতে আছেন, মানে ভালো কিছু কাজ করেছে। তো যাই হোক, গল্পগুলো আমরা শুনবো আপনাদের কাছে পরবর্তীতে আরও। সিরাজুল ভাই, একটু জানতে চাই, এই যে বাংলাদেশে তো অনেক মানুষ এবং আপনার যে শাখাটা উপজেলা সেখানেও তো অনেক মানুষ রয়েছে, কিন্তু সবাই তো আপনাদের সদস্য নয়। আপনাদের কিছু বাছাই করা মানুষ আছেন, তারাই হলো সদস্য। জি, এই সদস্য বাছাই প্রক্রিয়াটা কিভাবে হয়, আপনি কিভাবে করেন আপনারা? ধন্যবাদ। আমরা সদস্যর বাছাই প্রক্রিয়ার যেটা করি, হ্যাঁ। আমরা এলাকা ভিত্তিক আমরা জরিপের ব্যবস্থা করি। জরিপ করেন? জরিপের মাধ্যমে ওই এলাকায় 15 থেকে 20-30 জন একটা সদস্য টিম গঠন করি, হ্যাঁ। অর্থাৎ সমিতির দল গঠন করি। আচ্ছা, এই দলের মধ্যে থেকে দেখা গেল যে আমাদের আমরা বিভিন্ন প্রকারের যাচাই বাছাই করি। আমরা দেখি যে সদস্যটা আমাদের স্কেচ ফাউন্ডেশনের সদস্য হবে, তার আত্মসম্মান বোধটা আছে কিনা, আচ্ছা, আচ্ছা, তার গ্রহণযোগ্যতা আছে কিনা, সে হোক ধনী সে হোক গরিব, সেটা আমাদের দেখার বিষয় না, কিন্তু গ্রহণযোগ্যতা সেটা দেখতে তার হবে। গ্রহণযোগ্যতাটা আছে কিনা, আচ্ছা। আত্মসম্মানবোধ, তার এই এলাকায় যে আত্মসম্মানবোধ আছে, মানুষ হিসেবে সে একজন মর্যাদা সম্পন্ন মানুষ, সেটা তার ব্যক্তিত্বটা বিষয় আমরা বেশি দেখে তাকে আমরা মনোযোগী হয়। ওনাকে ওই এলাকার বাসিন্দা হতে হবে কিনা? অবশ্যই ওই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, স্থায়ী বাসিন্দা। এবং সে তাকে সে ঘর জমাই হলে হবে না, সে ভবঘুরে হলে হবে না, সে ভাড়াটিয়া লোকজন হয় তাহলে হবে না, কিন্তু তাকে ওই এলাকার ওই সমিতির স্থানীয় বাসিন্দা হতে হবে, এবং তার একটা অবশ্যই গ্রহণযোগ্যতাও থাকতে হবে। তাহলে এইরকম থাকলে তাকে আপনারা সদস্য হিসেবে, তাদেরকে আমরা উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে থাকেন। তো এখন পর্যন্ত তো অনেকগুলো সদস্য আপনাদের আছে মাশাআল্লাহ। আমার শাখায় 549 সদস্য, তার মধ্যে ঋণই হচ্ছে 533। 549 আপনাদের সাব ব্রাঞ্চের মধ্যে? জি, সাব ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চের থেকে আলাদা সাব ব্রাঞ্চ, একটা সাব উপশাখা। সেটা কি আপনাদের মানে নদী বেষ্টিত অঞ্চলেই নাকি? অবশ্যই নদী, যমুনা নদীর পাশ দিয়ে এটা আপনাদের যমুনা নদীর পাশে। তারপরে আপনাদের যতগুলো কাজ হচ্ছে ওই নদী এলাকার মানুষদের নিয়ে। জি, নদী এলাকার চরের মানুষের জীবিকা যেন ভালোভাবে চলে, একটু সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেই আশার আলোয় আমরা কাজ করে যাচ্ছেন। তো যাই হোক, আমরা আরও কিছু কথা শুনবো। এবার আমরা একটু আব্দুর রউফ খন্দকার, আপনার কাছে আমরা একটু যাইতে চাই। আপনি এই যে অনেকবার টাকা তুলেছেন, 10-11 বছর থেকে আছেন, এই টাকাগুলো নিয়ে মূলত আসলে একটা তো কাজ করেননি, নিচে ধাপে ধাপে অনেক কাজ করেছেন। কি কি কাজগুলো করলেন বা কি কি ক্ষেত্রে উন্নয়ন করলেন, আমরা একটু শুনতে চাই। আমি প্রথমত আমার সয় সম্পদের উপরে নিয়েছি, কৃষি ক্ষেতের উপরে, কৃষি ক্ষেত্র। হ্যাঁ, তো ওখান থেকে আমার কিছু উন্নয়ন হয়েছে। ওখান থেকে আবার দেখা যাচ্ছে আমি এবার একটু খামারি করব, গরু বাছুর কিনবো, একটু টাকা আবার শর্ট পড়তেছে, আবার আমি লোন করছি, লোন করে আবার ওখানে ইনভেস্ট করে আমার হচ্ছে ওই খামারিটার ব্যবস্থা করছি। খামারিটা করছেন, মানে এখন আপনার বাড়িতে কোনো কিছু আর কিছু আছে কিনা, কি এখন আছে নাকি কৃষিকাজেই বেশিরভাগ? আমার তো কৃষিকাজেই আবার নেওয়া হয়, কৃষিকাজে। গরুর খামারের কথা বললেন, সেটি কি আছে এখন? হ্যাঁ, গরু তো এখন বর্তমানে আমার হচ্ছে সম্পূর্ণ গরু আমরা সেল করেছি, করে আবার সামনে একটু দাম কম পাবো, সেই সময় আবার কিনবো শীত মৌসুমে। মানে আপনি ক্রয় করে কিছু কয়েক মাস আবার বিক্রি করেন সেটিকে। তাহলে এখন আপনার গরু এই মুহূর্তে নাই, আবার কেনার পরিকল্পনা আপনি করছেন? এখন দামের চাহিদাটা বেশি, এই জন্য বিক্রি করে দিছি। সামনে আবার শীত মৌসুমে একটু দাম কম যাবে, ওই সময় আবার কিনবো। তো এই যে গরু মানে ক্রয় করে পালন করে আবার বিক্রি করেন, এটা কি মোটামুটি লাভ হয়? হ্যাঁ, মোটামুটি লাভ হয়। আমার টাকা যাচ্ছে অল্প অল্প, আমি বেচতেছি একবারে, এই দিক দিয়ে আমার টাকাটা লাভ হচ্ছে। তো আমি যদি একটু জানতে চাই আপনার কাছে, যেমন আপনি খামার করছেন, কৃষি কাজ করছেন, উন্নয়ন করে এখন মোটামুটি ভালো আছেন, এরকম যদি কেউ করতে চায়, অনেকে হয়তো যদি হতাশায় ভুগছে, কি করবে না করবে, তাদেরকে এই সেক্টরগুলোতে কাজ করা দরকার কিনা, আপনি কি মনে করেন? আমি সবার উদ্দেশ্য করে বলছি, যারা সমস্যা বা তার হচ্ছে গিয়া এগুলো, যাদের যে কোনো অবকাঠামো আছে, যে কোনো পজিশনে যে থাক, যেটাই আছে, সে আমাদের স্কেচ ফাউন্ডেশনে আসলে সে মানে সমস্যাগুলো সমাধান অবশ্যই পাবে সেটি। এবং ব্যবসা ক্ষেত্রে হোক আর সে
এবং এটা তাদেরকে করা দরকার কিনা? হ্যাঁ, অবশ্যই তাদের প্রতিটি লোককেই করা দরকার। জি, যাই হোক, আমরা এবার একটু সিরাজুল ভাই আপনার কাছে আর একটু জানতে চাই। আপনি অনেক কিছু ভালো কিছু বলেছেন। তো আমরা আপনাদের এখানে যারা সঞ্চয় আসে, ইয়ে করতে আসে, সমিতিতে ভর্তি হয়, তাদেরকে কি কোনো টাকা পয়সা লাগে, কোনো খরচ কিছু? আমরা প্রাথমিক অবস্থায় যখন প্রাথমিক সদস্য পদটা করি তখন আমরা 200 টাকা সঞ্চয় নেই। সঞ্চয়? হ্যাঁ, 200 টাকা সঞ্চয় নেই এবং সর্বমোট নেই আমরা 220 টাকা। এই 220 টাকার মধ্যে সে 200 টাকা তার সঞ্চয়ে পাসবইয়ে জমা থাকে, আর একটা 10 টাকা থাকে পাসবইয়ে এবং 10 টাকা থাকে ভর্তি ফর্মে। তাছাড়া অতিরিক্ত এখানে 1 টাকা নেওয়া হয় না। জি, খুব স্বচ্ছতার সাথে এসকেএস ফাউন্ডেশন পরিচালিত হয়ে থাকে। আপনি সঞ্চয়ের কথা বললেন, এখানে কি প্রত্যেকটা সদস্যরই সঞ্চয় আছে না? জি, প্রত্যেকটা সদস্যেরই সঞ্চয় আছে। এটা সঞ্চয়টা করার আপনারা নিচ্ছেন বা এটা কোনো উদ্দেশ্য অবশ্যই আছে? জি, সঞ্চয়টা উদ্দেশ্য, এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা সদস্য যদি, আমার অনেক উদাহরণ আছে, আমার শিউলি নামে একটা সদস্য সূচনা সমিতিতে, উনি দেখছি যে উনি এক সময় এমন পর্যায়ে আমাদের কথা শুনে সঞ্চয় জমা করছে, এখন সে মানে বলতেছে যে ভাই আমরা তো লোন আর নেওয়া লাগবে না। তা সে বলতেছে আমার সঞ্চয় দিয়ে আমি একটা মোটামুটি স্বাবলম্বীর পর্যায়ে চলে গেছি। আমি এসকেএস থেকে 50,000 টাকা লোন, সে 50,000 টাকা লোন দিয়ে শুরু করছিল, কিন্তু দেখা গেল 5 বছর পর 10 বছর পর তার সঞ্চয় দাঁড়িয়ে গেছে 50,000 টাকা। এই যে আমরা তার পেছনে যে সঞ্চয় নেওয়ার একটা গাইডলাইন করছি, সেক্ষেত্রে তার জীবন মানের উন্নয়ন ঘটেছে। তার মানে এখন তিনি মনে করছেন তার যে সঞ্চয় আছে, এটা হলেই তার জীবন চলবে। জি, আর লোন নেওয়া লাগবে না। আপনাদের এখানে সঞ্চয়ের কোনো আছে কিনা, নিয়ম আছে কিনা, বা কোনো অনেকগুলো মনে হয় খাত আছে সঞ্চয়? আমাদের অনেকগুলো সঞ্চয় নিয়ম আছে। সেটা আমাদের সাপ্তাহিক যে সঞ্চয়গুলো নেই, এটা গ্রুপ ভিত্তিক সাপ্তাহিক কালেকশনের সাথে সাপ্তাহিক সঞ্চয় নেই, এবং মাসিক সঞ্চয় আছে, এবং দ্বিগুণ মেয়াদি সঞ্চয় আছে। দ্বিগুণ মেয়াদিটা হচ্ছে 6 বছরের যে কোনো সদস্য যদি ইচ্ছা করে যে আমার 1 লক্ষ টাকা আমি এসকেএস ফাউন্ডেশনে জমা রেখে গেলাম, 6 বছরে তার কোনো ব্যাংকের যেরকম ভ্যাট ট্যাক্স ইত্যাদি কাটে, আমাদের প্রতিষ্ঠানে ভ্যাট ট্যাক্স ছাড়াই তাকে ডাবল টাকা প্রদান করে থাকি 6 বছরে। এবং সে যদি মনে করে যে মাসিক আকারে আমরা 1 লক্ষ টাকার আমরা মুনাফা নেব, তাহলে 1 লক্ষ টাকার 1,000 টাকা সঞ্চয় তাকে মুনাফা দিয়ে থাকি প্রত্যেক মাসে। এবং এখানে কোনো বিন্দু মাত্র অনিয়মের কিছু মনে করি না, সবকিছু সুন্দরভাবে চলছে। তাহলে আমরা মাসিক মুনাফা একটা আছে, দ্বিগুণ মুনাফা, দ্বিগুণ মেয়াদি, দ্বিগুণটাতে 6 বছর মেয়াদি, সেটি 6 বছর পর যত রাখবে তার ডাবল পাবে। আর এখানে মাসিক যেটা, সেটা 1 লাখে 1,000 টাকা প্রত্যেক মাসে তিনি পাবেন। এটা কি নিয়ম কতদিন রাখতে হবে, এমন কোনো নিয়ম আছে কি? আমরা এখানে আমরা যেটা নিয়ম আছে, সে 5 বছরও রাখতে পারে। এখানে সর্বনিম্ন তাও কত বছর? সর্বনিম্ন সে 3 বছর রাখতে পারে। 3 বছর রাখতে পারে, এবং তাকে মুনাফা একদম কোনো কম দেওয়া হয় না, সবগুলো দেওয়া হয়। আমরা একটু রৌফ খন্দকার আপনার কাছে জানতে চাই, আপনাদের সঞ্চয় আপনিও সঞ্চয় করেছেন তো না? জি, আমার সঞ্চয় আছে। তা আমরা যদি একটু জানতে চাই, উনি যেমন একটা উদাহরণ দিলেন, সঞ্চয় করে তিনি এখন ভালো আছেন, শিউলি নামের একজন সদস্য। তো আপনি মূলত সঞ্চয়টা কেন করেছেন? আমি সঞ্চয় করছি, আমার একটা ভবিষ্যতে টার্গেট আছে, যখন মোটামুটি একটা ভালো টাকা না আমি একটা জিনিস করব। আচ্ছা, তো সঞ্চয়টা কেন করা দরকার মানুষকে? প্রতিটি মানুষকে সঞ্চয় করার দরকার তার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা হিসেবে। তার ভবিষ্যতের একটা পরিকল্পনা বা প্ল্যান থাকে যে আমি এত টাকা সঞ্চয় করে এটা তুলে আমি এই খাতে বা এই কাজ বা এই জমিন বা এই গরু বা একটা ছাগল বা যে কোনো একটা পরিকল্পনা, বা কল, ল্যাট্রিন, বাথরুম, যে কোনো একটা পরিকল্পনা সে করতেই পারে। আচ্ছা, তো যাই হোক, এই কারণে আপনি সঞ্চয় করেছেন। যেমনটি আমরা ওনার কাছে শুনলাম যে মাসিক মুনাফা আছে, এর মধ্যে কোনো করেছেন কিনা? আমার মাসিক আছে, আমার দ্বিগুণটা নেই, মাসিক মুনাফা সেটাই করেছেন। আপনার কাছে আমরা আরেকটু জানতে চাই, আপনি যেহেতু অনেক কিছু মোটামুটি এগিয়ে চলছেন, কৃষিক্ষেত্রে এগিয়ে চলছেন, আপনার বাড়ি কি একদম নদীর? আমার বাড়ি ভিটা মানে নদীর ভিতরে বিলীন, সবকিছু বিলীন। আমরা এখন সাগাটা বাজারের পাশেই, অথবা সাগাটার ভিতরে আমরা জায়গা কিনা নতুন করে বাড়ি করেছেন। তো এই যে জায়গাটা কিনলেন, এক্ষেত্রেও কি এসকেএস এর সহযোগিতা ছিল? যে এই ক্ষেত্রে আমি এসকেএস থেকে লোন নিয়েছি। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে একজন নদী ভাঙনের শিকার মানুষ, তিনি কিভাবে আর্থিকভাবে স্বাবলম্বী হলেন,
তার গল্প আমরা শুনলাম এবং এক্ষেত্রে এসকেএস ফাউন্ডেশনের একটা যে সহযোগিতা ছিল সেটিও আমরা কিন্তু জানলাম। তাহলে আমরা কি বলতে পারি যে আপনার জীবন মান উন্নয়নের জন্য এসকেএস অনেকটা সহযোগিতা করেছে? জি, অবশ্যই বলা যায়। হ্যাঁ, বলা যায়। আচ্ছা, তো তারপর থেকেই তো কাজ চলছে আপনার? হ্যাঁ, কাজ চলছে, ইনশাআল্লাহ মোটামুটি ভালোই যাচ্ছে দিন। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে, আগে আপনি যখন আপনার নদী ভাঙলো বা এসকেএসের সঙ্গে ছিলেন না, তখনকার জীবন আর এখনকার জীবন কোনটাতে ভালো মনে হচ্ছে এখন? আগে তো কষ্টেই গেছে, এখন বর্তমান খুব ভালো আছি। ভালো আছেন মোটামুটি? সংসারে তো মোটামুটি অনেকজন আছেন? হ্যাঁ, আমরা মোটামুটি 5 জন লোক, 5 জন সদস্য নিয়ে চলছেন। তো এই সংসারটা আপনি এখন দেখছেন। তা একটা বিষয় হলো, আমরা যেটা জানি যে এসকেএস থেকে ঋণ নিলে সে শোধ করতে হয়, অবশ্যই শোধ করা ইয়ে থাকে, এবং সেটা হচ্ছে যে ওনারা যেটা আমরা জানি যে একের অধিক আয়ের খাত থাকে। আপনার তো একের অধিক আয়ের খাত অবশ্যই আছে। কোন কোন ঠিক আছে যদি একটু বলেন, মানে কোথা থেকে আপনার আয় আসে, কোন কোন খাতগুলো থেকে? একটা তো কৃষি আছে, যেমন কৃষি প্লাস আর হচ্ছে গরু ছাগল আছে, খামার, হ্যাঁ, গরু ছাগল, আর প্লাস ওখান থেকে দেখা যায় দুধ বেচা কিনা করা হয়, মানে অনেক গেট থেকে মোটামুটি একটা বাজারেও একটা ব্যবসার একটু গিয়ে আছে, মানে বিভিন্ন খাত থেকে আসতেছে, বাজারে একটু ব্যবসারও জি আছে। তো ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা আপনার, মানে আরো কিছু নিয়ে করার পরিকল্পনা এরকম আছে? ভবিষ্যতে প্ল্যান আছে আমার একটু বড় ধরনের, আর তখন হয়তো একটু বড় কিছু লোন নিতে হবে। তো আমরা সিরাজুল ভাই, এরকম যদি ওনার প্ল্যান আছে যেহেতু ভবিষ্যতে আরো বড় কিছু করার, সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা করার সুযোগ আছে ইনশাআল্লাহ। আমরা যে সদস্যগুলো তা যে ভবিষ্যতে আরও কিছু বড় কোনো প্রজেক্ট হাতে নিতে চায়, এসকেএস ফাউন্ডেশন তাকে সার্বিকভাবে সহযোগিতা করবে, করবেই অবশ্যই। তো যাই হোক, আমরা সেটিও চাই সহযোগিতা করতে থাকুক। তো আমরা এবার একটু আব্দুর রউফ খন্দকার, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা দেখছি যে ক্ষুদ্র ঋণ কর্মসূচির যে বিষয়টা, সেটি হচ্ছে এখানকার যারা কর্মকর্তা রয়েছেন বা কাজের সঙ্গে যুক্ত, তারা একদম আপনাদের যারা যেমন সমিতি একদম মাঠ পর্যায়ে গ্রামে গঞ্জে, তো সেই ক্ষেত্রে তারা সেখানে গিয়ে আপনাদেরকে সার্ভিস দেয়, আপনাদেরকে আসতে হয় না, আমাদের অফিসে যেতে হয় না, আমাদের একটা সার্ভিস দিয়ে আসে। এতে আপনাদের উপকার কি হয়? আমার উপকার হচ্ছে, এখানে যদি আমরা অফিসে আমরা যদি মাসিক বা সাপ্তাহিক মানে যে কিস্তি বা দেওয়ার জন্য যাচ্ছি, যদি আমি সাপ্তাহিক যাই অথবা মাসিকে যাই, আর প্লাস দেখা যাচ্ছে আমি সপ্তাহে চলে গেলাম, ওখানে আমি যা কিস্তি দিয়ে আসলাম অফিসে, তখন ওই দিনটা মাটি হয়ে যাচ্ছে, দিনটা মাটি। আর যদি মাসেও যাই, দেখা যাচ্ছে তখন হয়তো একটা ব্যতিক্রম, ওই সময় যা একটা বেজে গেল। এখন দেখা যাচ্ছে ওখানে যদি না যা, যদি তারা আমাদের কাছে যেহেতু আসতেছে, আমাদের একটু স্বাবলম্বী হচ্ছে এটাই, সময় প্লাস আন্তরিকতা ভালোবাসাটা আমাদের সাথে তারা বজায় রাখতেছে। যেহেতু আমাদের বাড়িতে এসে নিচ্ছে, অবশ্যই সম্পর্ক ভালো, প্লাস আমাদের সুবিধার জন্যে কোনো সদস্য বা কোনো মানে গ্রাহক যেন অফিসে যা না দেয়, তাদের সময়টা যেন নষ্ট না হয়, এই জন্য তারা মূলত আমাদের ওখানে একটা মোটামুটি পরিবেশ করেছে, তারা আমাদের কাছে আসে, আমরা ওখানেই দিই, তাতে আমাদেরও সময়টা বাঁচতেছে, প্লাস তারও টাকাটা ওখান থেকে উঠে যাচ্ছে। মানে মূল কথা, এক জায়গায় সে ওই 20টা বা 30টা সদস্য আছে, এক জায়গায় পাচ্ছে, আর 30টা সদস্য যায় তাহলে তাদের ভ্যান ভাড়াটা বেঁচে যাচ্ছে, সব দিক দিয়ে মোটামুটি সফলতা। এর কারণে আপনাদের একটা সময় বাঁচতেছে এবং আপনাদের খরচ, যাতায়াত খরচ, সেটি সব দিক দিয়ে অর্থ বাঁচতেছে। সিরাজুল ভাই, জি, মানে আপনারা তাহলে এটা করার কারণটা কি? এটা তো আপনারা না, সংস্থা থেকে করেছে, তো এটা দোরগোড়ায় গিয়ে যাওয়ার কারণটা কি আপনাদের? এটা আপনারা কি মনে করেন যে এটা করার কারণে এটা ঘটছে? আমরা যেটা মনে করছি, সংস্থা যেটা মনে করে, সেটার কারণ হচ্ছে যে একটা গ্রামের প্রতিটা মানুষ তার সংসারী জীবনে কোনো না কোনো ব্যতিব্যস্তের মধ্যে থাকে, অবশ্যই সে তাকে কোনো না ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছে, না হলে কোনো সংসারের কাজ করতেছে, না খামারের কাজ করছে, না হলে কৃষি সহযোগিতা করছে। কিন্তু এসকেএস ফাউন্ডেশন মনে করে যে আমার একটা সদস্য, একটা গ্রুপে 30 জন সদস্য, 30 জন সদস্য যদি আমার এখানে এসে গিয়ে 4 কিলো দূরে 5 কিলো দূরে গিয়ে টাকা দিয়ে আসে, তাহলে 30 জন মানুষেরই কিন্তু 30 জন মানুষেরই কিন্তু সময় এবং অর্থ দুটোই নষ্ট হলো। কিন্তু এসকেএস ফাউন্ডেশন মনে করে যে তাদের কথা চিন্তা করে আমার এসকেএস ফাউন্ডেশন একটা কর্মীকে তাদের কাছে পাঠিয়ে দিচ্ছে, তাদের দৌড় করে পাঠিয়ে দিচ্ছে, যাতে তাদের যেন সময় অর্থ দুটোই সাশ্রয় হতে পারে। এই কারণেই এসকেএস ফাউন্ডেশন মনে করে যে তাদের এই সেবাটা অব্যাহত রাখছে। আচ্ছা, তো যাই হোক, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনেক কিছু শুনলাম এবং চলে এসেছি আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। আর শ্রোতা বন্ধুরা, আমরা
শেষ করছি আজকের আলোচনা অনুষ্ঠান উন্নয়ন ধারা। আমরা এতক্ষণ এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় যে উন্নয়ন হয় তার কথাগুলো শুনলাম, এবং আমাদের এখানে একজন মানুষও ছিলেন আব্দুর রউফ খন্দকার। তিনি এসকেএস ফাউন্ডেশন থেকে সহযোগিতা নিয়ে কিভাবে উন্নয়ন করেছেন এবং আগে কীরকম ছিলেন, এখন কেমন আছেন, সব কিছু কিন্তু আমরা শুনলাম তার কাছ থেকে। তো আমরা আশা করি প্রত্যেকটি মানুষের উন্নয়নের জন্য এসকেএস ফাউন্ডেশন পাশে থাক এবং এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় সবাই এগিয়ে চলুক, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শুভ বিদায়।